গত ক্লাসে আমরা জীব প্রযুক্তির টিস্যু কালচার নিয়ে পড়া শুরু করেছিলাম। আমরা ক্লাসের শুরুতে কিন্তু বলেছিলাম জীব প্রযুক্তি এই চ্যাপ্টারের মধ্যে দুটো পার্ট আছে। একটি পার্ট হলো টিস্যু কালচার এবং এরপরে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এর মধ্যে টিস্যু কালচারের সংজ্ঞা কাকে বলে এবং এই প্রক্রিয়ার যে ধাপ বা এই প্রক্রিয়ার যে বর্ণনা সেটা আমরা গত তারিখে পড়েছি। আজকে টিস্যু কালচারের বাকি যেই টপিকসগুলো, যেমন গুরুত্ব অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা বা গুরুত্ব, প্রয়োজনীয়তা, বাংলাদেশে টিস্যু কালচার নিয়ে কোন কোন প্রতিষ্ঠান কাজ করে থাকে, এই প্রযুক্তির সুবিধা কি অসুবিধা কি, এবং সাধারণ সংকরায়নের সাথে তুলনা বা পার্থক্য। সাধারণ সংকরায়ন মানে প্রকৃতিতে নর্মালি যে হাইব্রিডাইজেশন হয় বা সংকরায়ন হয় একটার সাথে অন্য উদ্ভিদের, অর্থাৎ প্যারেন্ট উদ্ভিদ, পিতৃ এবং মাতৃ উদ্ভিদের যে মিলন, সেই মিলনের ফলেও তো বা সংকরায়নের ফলেও নতুন উদ্ভিদ তৈরি হয়, সেইভাবে উৎপন্ন উদ্ভিদ এবং টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমেও উদ্ভিদ উৎপন্ন হয় বা চারা উৎপন্ন হয়। এই দুই প্রক্রিয়ার মাঝে পার্থক্য, যেটা অনেক সময় আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসাবে এটি পরীক্ষাতে থাকতে পারে। তাহলে আমরা ধাপে ধাপে শুরু করি। যে প্রথমে টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব, আর এই গুরুত্ব যখন আমরা পড়তে পারবো তখন কিন্তু একই সাথে সুবিধাটাও আমাদের সামনে চলে আসবে। তা আমরা প্রথমে আসি টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্বকে আমরা যদি কয়েকটা শিরোনামে ভাগ করি তাহলে এইভাবে 7-8টা পয়েন্ট আমরা এখানে লিখতে পারি। চারা উৎপাদন। আমরা জানি যে একটা উদ্ভিদের নর্মালি যেভাবে চারা উৎপাদন হয়, যেমন ধরে নিলাম যে একটি আম গাছ, সেই আম গাছ প্রথমে আমি রোপণ করলাম, এটি আকারে বড় হলো, বড় হয়ে এক সময় এর মধ্যে ফুল ধরবে, ফল ধরবে, সেই ফলের ভিতরে বীজ হবে এবং সেই বীজ পরে মাটিতে রোপণ করলে তারপর তার থেকে চারা পাওয়া যাবে, নতুন গাছ উৎপন্ন হবে। এই পুরো প্রক্রিয়াটি তো বোঝাই গেছে বেশ সময়ের ব্যাপার, কারণ একটি উদ্ভিদ প্রথমে নিজে বড় হতে হবে, পরিণত হতে হবে, তারপরে সে আবার নতুন বংশধর সৃষ্টি করতে পারবে। তাহলে এটার জন্য আমার অনেক সময়ের প্রয়োজন। আমরা যদি যেই টিস্যু কালচার প্রক্রিয়াটা আমরা গত তারিখে আলোচনা করছি, সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটি গাছ থেকে নতুন চারা উৎপাদন করার জন্য এত সময়ের প্রয়োজন হয় না। আবার এই প্রযুক্তির মাধ্যমে, টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমি যত ইচ্ছে তত চারা কিন্তু উৎপাদন করতে পারবো, কারণ ওই যে আমরা যে এক্সপ্লান্ট নিয়েছি, সেই এক্সপ্লান্ট যখন আকারে বড় হবে তখন তার নাম ছিল ক্যালাস, পরবর্তীতে সেই ক্যালাসকে আমি টুকরা করি। সুতরাং আমি আমার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী যত বেশি এক্সপ্লান্ট ব্যবহার করব তত বেশি ক্যালাস পাবো এবং সেই ক্যালাসকে টুকরা করে তত বেশি চারা আমি উৎপাদন করতে পারবো। আর এই চারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। কিভাবে? কারণ আমি যেই উদ্ভিদটি মাতৃ উদ্ভিদ হিসাবে ব্যবহার করেছি, অর্থাৎ যার থেকে আমি এক্সপ্লান্ট নিয়েছি, সেই বৈশিষ্ট্যটি ওই চারা উদ্ভিদের মধ্যে হুবহু 100% বৈশিষ্ট্য সেখানে ধরা পড়বে। কিন্তু সাধারণ যে সংকরায়ন, যেটা আমরা ওখানে যখন আলোচনা আসবে তখন বলতে পারবো, সাধারণ সংকরায়নে আমরা কি দেখি, একটি প্রকৃতিতে একটি উদ্ভিদ বড় হয়েছে, হয়তোবা সেটা স্ত্রী উদ্ভিদ, পরাগায়নের মাধ্যমে অন্য আরেকটি পুরুষ উদ্ভিদ থেকে পুংরেণু এসে এটার সাথে যুক্ত হয়েছে, তাহলে দুই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটছে
সামনে যে চারা উৎপাদন হবে সে কিন্তু না পিতৃ উদ্ভিদের মতো হবে না মাতৃ উদ্ভিদের মতো হবে, দুটোর কম্বিনেশন তৈরি হবে। তাহলে সাধারণ সংকরায়নের ক্ষেত্রে যেই চারা বা নতুন বংশধর তৈরি হয় তাদের বৈশিষ্ট্য কখনোই 100% পিতৃ বা মাতৃ উদ্ভিদের মতো হয় না। কিন্তু আমরা যে চারা উৎপাদন করব এই প্রক্রিয়া, এখানে আমি যে উদ্ভিদটি থেকে এক্সপ্লান্ট ব্যবহার করব, চারা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে ওই মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্টের মতোই হবে। উদ্ভিদ সংরক্ষণ মানে, যদি প্রকৃতিতে কোনো উদ্ভিদকে আমরা দেখি যে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে এটা সংরক্ষণের ব্যবস্থা ভালো না, তো সেই ক্ষেত্রে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদকে যদি, যারা ভবিষ্যতে ঝুঁকির মুখে আছে, বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি এদেরকে প্রকৃতিতে এভাবেই রেখে দেওয়া হয় তাহলে এদের বিলুপ্তির সম্ভাবনাটা আরো বেড়ে যেতে পারে। তো একবার যদি কোনো উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায় তাহলে তো তাকে আর প্রকৃতিতে ফেরত আনা যাবে না। সেই ক্ষেত্রে বিলুপ্ত প্রায় উদ্ভিদ যারা প্রকৃতিতে এখনো আছে, যদি এদেরকে আমি সাধারণ বাসস্থানে এদেরকে রেখে না দিয়ে যদি সেখান থেকে এক্সপ্লান্ট সংগ্রহ করে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে আমি অধিক সংখ্যক চারা উৎপাদন করিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো উদ্ভিদ ভবিষ্যতে আমি পাওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের একটা উদাহরণ বাংলাদেশেও আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে একটা উদ্ভিদ আছে যার নাম তালিপাম উদ্ভিদ। এইটি আমাদের দ্বাদশ অধ্যায়ে এটার একটা ছবিও আছে। এটিও একটি একেবারে রেয়ার বা দুর্লভ উদ্ভিদ। এখন এই সকল উদ্ভিদকে বা এই ধরনের উদ্ভিদকে যদি টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে বেশি সংখ্যক চারা উৎপাদন করিয়ে দেশের বিভিন্ন স্থানে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই উদ্ভিদগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভ্রূণ কালচার আমরা জানি, যখন আন্তঃপ্রজাতি সংকরায়ন করা হয়, আন্তঃপ্রজাতি সংকরায়ন যখন করানো হয়, দুটোর মধ্যে যখন মিলন ঘটানো হয় পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন, তখন যে ভ্রূণ উৎপন্ন হয় এই ভ্রূণের একটি দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা কি? এই ভ্রূণ স্বাভাবিকভাবে বিকশিত হয় না। যেহেতু দুটো ভিন্ন রকমের প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে ভ্রূণ ভালোভাবে বিকশিত হয় না। হয়তোবা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি করানো গেল, কিন্তু এর পরবর্তীতে এই ভ্রূণ আর ভালোভাবে বিকশিত হয় না। আর ভ্রূণ যদি ভালোভাবে বিকশিত না হয় তাহলে তার থেকে আমি সামনে পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়ার সম্ভাবনা নাই। এখন যদি ভ্রূণ আমি তৈরি করাতে পারি, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংকরায়ন করে প্রথমে ভ্রূণ তৈরি করলাম, সেই ভ্রূণ যেহেতু ভবিষ্যতে আর বিকশিত হবে না, এখন সেই ভ্রূণ থেকে টিস্যু নিয়ে যদি আমি টিস্যু কালচার করতে পারি তাহলে তো এই ভ্রূণটি ভবিষ্যতে বড়, অর্থাৎ তার থেকে আমি ওই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া আমার জন্য সহজ হবে। প্রোটোপ্লাস্টের ফিউশন শব্দের অর্থ মিলন। আর প্রোটোপ্লাস্ট বলতে আমরা তো বুঝি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুটো মিলেই হচ্ছে প্রোটোপ্লাজম। এটার সাথে আরেকটু যোগ হয়ে এটাকে সম্মিলিতভাবে বলা হয় প্রোটোপ্লাস্ট। অর্থাৎ প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম প্রায় কাছাকাছি। তারপরেও আমরা ধরে নিলাম যখন স্বাভাবিকভাবে নিষেক ঘটে, অর্থাৎ নর্মাল যে সংকরায়ন বা নিষেক, সেই নিষেকের ক্ষেত্রে আমরা কি দেখি? এটা হলো একটি পুংগ্যামিট আর এটি হলো স্ত্রী গ্যামিট। এই পুংগ্যামিট যখন স্ত্রী গ্যামিটের সাথে একত্রিত হয় তখন প্রকৃতপক্ষে দুই গ্যামিটের নিউক্লিয়াসের মিলন ঘটে। তাহলে শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলিত হয় সে সময় শুক্রাণুর এই যে সাইটোপ্লাজমের যে কিছু অংশ,
এটি যদি নিউক্লিয়াস হয়, এটি যদি সাইটোপ্লাজম হয়, সাইটোপ্লাজমের এই অংশগুলো আর এই মিলন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কারণ শুধু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মিলন ঘটে। কিন্তু শুক্রাণুর সাইটোপ্লাজমের বা পুংগ্যামিটের সাইটোপ্লাজমের বেশিরভাগ অংশই বাইরে থেকে যায়, এটি মিলন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এখন দেখি যদি আমরা, অর্থাৎ নরমাল যে নিষেক, সেই নিষেকে দুটি ভিন্নধর্মী যে জনন কোষ, সেই জনন কোষের সাইটোপ্লাজমের মিলনের সম্ভাবনা থাকে না, শুধু নিউক্লিয়াসের মিলনটাই এখানে নিশ্চিত হয়। এখন এই যে সাইটোপ্লাজমের মিলন ঘটা, নরমাল প্রক্রিয়া বলছি সাইটোপ্লাজমের মিলন ঘটে না। আর আমরা যদি দুটো কোষের কৃত্রিমভাবে মিলন ঘটাই এবং সেই ক্ষেত্রে এই মিলন প্রক্রিয়া আমরা যদি সাইটোপ্লাজমকে অংশগ্রহণ করাতে নিশ্চিত করাতে পারি, তাহলে এই মিলন প্রক্রিয়ার নাম হবে সাইব্রিড। সাইব্রিড নামটা কেন আসছে? সাইটোপ্লাজমের হাইব্রিড। আমরা নর্মালি শব্দ জানি হাইব্রিড, হাইব্রিড শব্দের অর্থ সংকর বা মিলন, তবে এখানে সাইটোপ্লাজমের মিলন ঘটাইছে, এই কারণে এটার নাম হলো সাইব্রিড। তাতে সুবিধা কি? এবার সুবিধাটা দেখো। আমরা একটু আগে বলছি যে নরমাল নিষেক প্রক্রিয়ায় পুংগ্যামিটের সাইটোপ্লাজমের অংশ জাইগোট সৃষ্টিতে অংশগ্রহণ করে না। তাহলে নতুন যে জাইগোট বা ভ্রূণ তৈরি হবে, সেখানে শুক্রাণুর নিউক্লিয়াসের বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়েছে, এটা সত্য। তবে শুক্রাণু বা পুংগ্যামিটের সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কিন্তু জাইগোটে স্থানান্তর হয় নাই। আর যদি আমি দুটো কোষের কৃত্রিমভাবে সাইটোপ্লাজমের মিলন ঘটাতে পারি, তাহলে যে জাইগোট তৈরি হবে, যে হাইব্রিড তৈরি হবে, সেই হাইব্রিডের মধ্যে কিন্তু পুংগ্যামিটের সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য স্থানান্তরিত হবে। এখন আমরা প্রশ্ন করতে পারি যে বৈশিষ্ট্য তো থাকে হলো নিউক্লিয়াসে, কেন? কারণ আমরা জানি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, তাহলে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য স্থানান্তরের দরকার কি? হ্যাঁ, যারা এটা ধরে নিছ যে ডিএনএই তো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে ডিএনএ থাকে নিউক্লিয়াসে, তাহলে নিউক্লিয়াস স্থানান্তর হলেই তো হয়ে যায়। এটা কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে। তাদেরকে আমরা এইভাবে বলতে পারি, যারা আমরা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পড়ছি, সেখানে সাইটোপ্লাজমের মধ্যেও কিন্তু কিছু ডিএনএ আছে। নিউক্লিয়াসে যেমন ডিএনএ থাকে, সাইটোপ্লাজমেও কিছু ডিএনএ আছে। কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। প্রথম চ্যাপ্টারটা যদি ভুলে যাও, প্রথম চ্যাপ্টারটা খুলে সেখানে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার যে চিত্র, সেই চিত্রটা খুলে দেখবা যে সেখানের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ আছে। তাহলে ওই ডিএনএও তো কিছু বৈশিষ্ট্য কন্ট্রোল করে। যদি সাইটোপ্লাজম জাইগোটে স্থানান্তর না হয়, তাহলে এই দুই অঙ্গাণুর যে ডিএনএ, সেই ডিএনএ যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, সেটি আর নতুন উদ্ভিদে পাওয়া সম্ভব নয়। সুতরাং আমরা কৃত্রিমভাবে যদি এই মিলনটা ঘটাতে পারি, তার ফলে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য স্থানান্তরিত হবে এবং এই নতুন উদ্ভিদ থেকে যদি আমি টিস্যু কালচার করি, তাহলে নতুন গুণ সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হবে। এবং এই ধরনের একটা উদ্ভিদের হাইব্রিডের একটা উদাহরণ হচ্ছে পটেটো যোগ টমেটো। অর্থাৎ পটেটো এবং টমেটো, আলু এবং টমেটোর বৈশিষ্ট্যকে একত্র করে নতুন এক জাতের সৃষ্টি করা হয়েছে, এর নাম হচ্ছে পমেটো। দুটো থেকে নামটা মিলে একত্রে নাম দিয়েছে পমেটো। এবার আসি মেরিস্টেম কালচার। মেরিস্টেম কাকে বলে? মেরিস্টেমের সোজা বাংলা হলো ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু, উদ্ভিদের ভাজক টিস্যু কোনটা? এটা তো মনে আছে। এটা যদি একটি চারা গাছ হয়, এর মধ্যে ভাজক টিস্যু সবচেয়ে ক্রিয়াশীল বা বেশি সক্রিয় ভাজক টিস্যু হলো শীর্ষমুকুল,
এবং এখানে যে কক্ষমুকুল উৎপন্ন হয়, এই শীর্ষমুকুল এবং কক্ষমুকুলের যে টিস্যু সেগুলো দ্রুত বিভাজিত হয়, এদেরকে বলা হয় ভাজক টিস্যু, ইংরেজিতে বলা হয় মেরিস্টেম। আর মেরিস্টেম থেকে আমরা যেদিন প্রথম টিস্যু কালচার করছি সেখানে কিন্তু আমরা বলছি এক্সপ্লান্ট হিসাবে কিন্তু আমি বাছাই করব এই শীর্ষমুকুল এবং কক্ষমুকুলকে। আর এরা যেহেতু জীবাণুমুক্ত থাকে, মেরিস্টেম সাধারণত যেহেতু নতুন টিস্যু, এখনো আক্রমণের মানে রোগ জীবাণু এখনো আক্রমণ শুরু করতে পারে নাই, যারা দ্রুত বিভাজনক্ষম, এই ধরনের রোগ জীবাণু মুক্ত ভাজক টিস্যু থেকে যদি আমরা টিস্যু কালচার করি তাহলে সামনে যেই উদ্ভিদগুলো তৈরি হবে তারা জীবাণু মুক্তই হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাপ্লয়েড লাইন, এখানে হ্যাপ্লয়েডকে আমরা জানি এন। এমনিতে আমরা তোমার আশেপাশে বা আমাদের আশেপাশে যে সকল উদ্ভিদ আছে, আমরা যারা উন্নত উদ্ভিদ এবং প্রাণী, অবশ্যই কিন্তু আমরা ডিপ্লয়েড ধর্মী জীব। আর এই ডিপ্লয়েড ধর্মী জীব প্রকৃতিতে যারা আমরা আছি, যখন আমাদের শরীরের কোনো কোষের মধ্যে মায়োসিস ঘটে, যেমন মানুষের বেলায় যেটি আমরা জানি, যখন আমরা গ্যামিটোজেনেসিস পড়ব, অর্থাৎ জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সময় অবশ্যই মায়োসিস কোষ বিভাজন হবে। আর মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যায়। এখন আমরা যদি এখানে দেখি, যাদের মনে আছে উদ্ভিদ প্রজননের চ্যাপ্টার, পরাগধানী যেটা, সেই পরাগধানীর ভিতরে যে পরাগ মাতৃকোষ, সেই পরাগ মাতৃকোষের মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগ রেণু উৎপন্ন করছে। তাহলে পরাগ মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়ায় পরাগ রেণু উৎপন্ন হয়। এর মধ্যে পরাগ মাতৃকোষ হইল 2n, তাহলে তার মধ্যে যখন মায়োসিস হবে সেটি হবে n, অর্থাৎ পরাগ রেণু সবসময় n বা হ্যাপ্লয়েড। এইবার আসি, আমি কোনো পরাগ রেণুকে যখন কালচার করব, সেই পরাগ রেণু কালচার করে, যেহেতু আমি এই পরাগ রেণুর সাথে স্বাভাবিক নিষেক প্রক্রিয়ায় অন্য কোনো ডিম্বাণুর সাথে মিলন ঘটাচ্ছি না, তাহলে এই পরাগ রেণু এখন হ্যাপ্লয়েডে থেকে গেল। এখন এই পরাগ রেণুকে যদি টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে কালচার করা হয়, তাহলে সামনে যত বডি তৈরি হবে এরা সকলেই অবশ্যই হ্যাপ্লয়েডই থেকে যাবে। এখন এই ধরনের হ্যাপ্লয়েড লাইন বা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করে বেনিফিটটা কোথায়? আসলে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা হয় না। আমি আগেই বলেছি, প্রকৃতিতে যে সকল উদ্ভিদ আমরা বা প্রাণী, এরা বেশিরভাগই হচ্ছে ডিপ্লয়েড ধর্মী উদ্ভিদ, উন্নতরা সবাই ডিপ্লয়েড ধর্মী উদ্ভিদ। তো এখন পরাগ রেণুকে কালচার করে যদি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয় তাহলে সেও তো হ্যাপ্লয়েড হবে, কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে তার ডিপ্লয়েড উদ্ভিদের বৈশিষ্ট্য মিলবে না। আর এইভাবে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যাবেও না, পূর্ণাঙ্গ তৈরি করা যাবে না। তাহলে পরাগ রেণুটা হ্যাপ্লয়েড, এই পরাগ রেণুকে কালচার করা হয়। কালচার করে এই পরাগ রেণু একটা লাইন তৈরি করা হয়। লাইন বলতে এখানে বোঝানো হয়েছে যে কয়েকটি জেনারেশনের মতন এটাকে সৃষ্টি করা হয়। এরপরে এই হ্যাপ্লয়েড পরাগরেণুর ভিতরে মিউটেশন ঘটানো হয়। এটি আরেক দিক, মিউটেশন ঘটিয়ে তারপরে সেখান থেকে ডিপ্লয়েড উদ্ভিদ প্রকৃতিতে সরবরাহ করা যেতে পারে। সোমা ক্লোনাল ভ্যারিয়েশন, ক্লোন মানে একই রকম, অনুরূপ বা হুবহু, ভ্যারিয়েশন মানে বৈচিত্র্য। তাহলে এখন দেখো যে কি দাঁড়ালো, আমরা যখন টিস্যু কালচার করছি সেই সময় তো আমরা দেখছি যে এক্সপ্লান্ট থেকে, এক্সপ্লান্টের মধ্যে যে কোষ বা টিস্যু থাকে, আমি যখন এটাকে কোনো আবাদ মাধ্যমে, ওই যে আমাদের টিস্যু কালচার প্রযুক্তির যে ধাপ ছিল আবাদ মাধ্যম তৈরি, আবাদ মাধ্যমের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানকে ব্যবহার করা হয়, তাহলে এই টিস্যুটিকে আমি এই আবাদ বা পুষ্টি মাধ্যমে রাখলাম, যার নাম এক্সপ্লান্ট। পরে এই কি হবে, বিভাজিত হয়ে ক্যালাস তৈরি করবে। এখন খেয়াল করো, এখানকার প্রত্যেকটি
উদ্ভিদের বৈশিষ্ট্য বা কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ তো বলা যাবে না, কোষ, প্রত্যেকটি কোষের বৈশিষ্ট্য অবশ্যই হুবহু এর মতো। তো যেহেতু একই রকম, এই জন্যই তো আমরা বলছি ক্লোন। যেহেতু একটা থেকেই বারবার তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলছে ক্লোন। আর ভ্যারিয়েশন কেন? এইখানে একটু ভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা জানি যদি কোনো, যেমন আমরা একটা গাছের কথাই বলি আর মানুষের কথাই বলি, একজন ব্যক্তি যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, যদি সে ভালো পুষ্টি উপাদান না পায়, মানে সে যখন তার বয়স যখন গ্রোয়িং, সেই সময় যদি ভালো খাবার দাবার বা পুষ্টি উপাদান সে না পায়, তাহলে তার বৈশিষ্ট্য ভবিষ্যতে যেমন হবে, তার শারীরিক বৈশিষ্ট্য এমনকি মানসিক বিকাশ যেমন হবে, আর যদি যে ভালো পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেয়ে প্রকৃতিতে বড় হয়েছে বা ফ্যামিলিতে বড় হয়েছে, তাহলে এই দুজনের মানসিক বৈশিষ্ট্য এবং শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু তফাৎ দেখা দেয়। একইভাবে উদ্ভিদের বেলায় বলতে পারি, একটি উদ্ভিদ একই ধরনের, একই চারা বা একই জাতের দুইটা উদ্ভিদ, একটাকে আমি ভালো মাটি, সার ইত্যাদি সমৃদ্ধ এলাকায় রোপণ করলাম, আরেকটাকে এমনি অন্য নর্মাল জায়গার মধ্যে রোপণ করলাম। স্বাভাবিকভাবে যে ভালো পুষ্টি পাইছে সে একটু বেশি পরিমাণে বড় হবে এবং তার বৈশিষ্ট্য ভবিষ্যতে একটু উন্নত হওয়ার সম্ভাবনা আছে। এখন এই জিনিসটিকে এখানে প্রয়োগ করা হয় কিভাবে? এই যে একটা এক্সপ্লান্ট নিলাম, সেই এক্সপ্লান্ট থেকে আমি ক্যালাস করলাম, ক্যালাস করে এবার আমরা কি করব, এখানে যখন এগুলোকে যদি আমি টুকরা টুকরা করে, একেবারে প্রাথমিকভাবেই টুকরা টুকরা করে, এইবার ভিন্ন ভিন্ন আবাদ মাধ্যমে এদেরকে চাষ করলাম। ভিন্ন ভিন্ন আবাদ মাধ্যমে মানে আমি এই কোষগুলোকে এখানে রাখলাম, এগুলাকে এই জায়গায় রাখলাম, এগুলাকে এই জায়গায় রাখলাম। খেয়াল করা এবার, এইটার পুষ্টি উপাদান, এইটার পুষ্টি উপাদান এবং এটার পুষ্টি উপাদান ভিন্ন, তবে এই তিনটি কোষের বৈশিষ্ট্য এখনো কিন্তু একই আছে, কারণ এগুলো এক জায়গা থেকে তৈরি হয়েছে। এখন আমি এই একই ধর্মী বা ক্লোন, একই রকম হলে এটাকে ক্লোন বলে, সেই ক্লোন কোষগুলোকে বা ক্লোন উদ্ভিদের যে অঙ্গ, সেগুলোকে আমি ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদানের মাধ্যমে বড় করলাম। এর ফলে ভবিষ্যতে এর যেরকম বৈশিষ্ট্য দেখা দিবে, এর বৈশিষ্ট্য আরেকটু ভিন্ন হইতে পারে, এর বৈশিষ্ট্য আরেকটু ভিন্ন হইতে পারে। যেহেতু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দেখা দিতে পারে, তাই এর নাম দেওয়া হয়েছে ভ্যারিয়েশন। এই জন্য আমরা লিখছি একই উদ্ভিদ থেকে সৃষ্টি, এটা ঠিক আছে, তবে তাদেরকে যদি ভিন্ন ভিন্ন পুষ্টি মাধ্যমে আবাদ করা হয়, তাহলে তাদের মাঝে কিছু বৈচিত্র্য দেখা দিতে পারে, অর্থাৎ ভিন্নধর্মী বৈশিষ্ট্য কিন্তু আমি টিস্যু কালচারের মাধ্যমে পেতে পারি। এখন এটি ছিল আমাদের গুরুত্ব। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের কোন কোন সংস্থা এবং বা প্রতিষ্ঠান এই টিস্যু কালচার প্রযুক্তিটা বা টিস্যু কালচার পদ্ধতিটা প্রয়োগ করে, তাদের কিছু নমুনা। তো সেই নমুনার মধ্যে আমরা, তোমাদের যে বইটা আছে সেই বইতে দেখবে এই প্রক্রিয়াটি প্রথম বাংলাদেশের সূত্রপাত হয়, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আছে, সেই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের টিস্যু কালচার আলাদা একটি ল্যাব আছে, সেই ল্যাবেই প্রথম এই বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তিটির প্রয়োগ আস্তে আস্তে শুরু হয়। পরবর্তীতে সেখানে বাংলাদেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ধরনের পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে সেখানে কাজ করছে এবং তাদের উৎপাদিত চারা পরবর্তীতে এরকম বাংলাদেশের বিভিন্ন স্থানে সেটাকে সরবরাহ করা হয়েছে। তো বইতে এরকম কতগুলো উদ্ভিদের নাম আছে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের চারা উৎপাদন করছে এবং
এর পরবর্তীতে আরেকটি, এগুলো তো গেল বিশ্ববিদ্যালয়ের কথা, এছাড়া কিছু বেসরকারি সংগঠন আছে, যেমন ব্র্যাক, প্রশিকা, এই ধরনের বেসরকারি কিছু সংগঠন যারা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কিছু চারা উৎপাদন করে এবং সেটাকে বাণিজ্যিকভাবে তারা বিক্রি বা বিপণনের ব্যবস্থা করে। এটি ছিল বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ। আর এরপরে আমরা যদি সুবিধা এবং অসুবিধা পড়ি, আমরা যে হাসানের যেই বইটা পড়ি ডক্টর আবুল হাসানের, সেখানে সুবিধা অসুবিধাগুলো হয়তো আবার নতুন বইতে থাকতে পারে। তোমাদের যে এডিশন, সেই এডিশনের মধ্যে আছে কিনা আমি ঠিক এই মুহূর্তে আমার কাছে বইটা নাই, তবে নতুন এডিশনে হয়তো বা আছে। আর সেখানে সুবিধা অসুবিধাগুলো কি যদি না থেকে থাকে, তাহলে আমি গ্রুপে এটা ছবি উঠিয়ে এটা দিয়ে দিব তোমাদেরকে, সেখান থেকে দেখে নিও। আর যদি তোমাদের বইতে থাকে তাহলে সেখান থেকে পড়া যাবে, সমস্যা নেই। আমরা একটু যদি মুখে এখন বলি, সেটা তো বই থেকে পড়বা, আমরা যদি মুখে একটু বলি সুবিধা অসুবিধাগুলো কি, ওই যে আমরা যে গুরুত্ব পড়লাম এতক্ষণ, এগুলো তো সবগুলোই সুবিধার মধ্যে যাবে। তো যেমন এখন আমরা সংক্ষেপ করে ফেলি, যখন আমি গুরুত্ব লিখব তখন এইভাবে পয়েন্ট করে লিখবো, ভালো কথা। কিন্তু সুবিধা অসুবিধা যদি একত্রে আসে, এত বিস্তারিত তো আর লেখা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এটারে সংক্ষেপে যদি বলতে চাই, সুবিধা মানে ওই যে ওখান থেকে পয়েন্টগুলোকে খুঁজে খুঁজে নিতে হবে। যেমন আমরা জানি এই প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ে বেশি পরিমাণে চারা উৎপাদন করা যায়, তারপরে রোগ মুক্ত চারা উৎপাদন করা যায়, বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা যায়, সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যকে স্থানান্তর করা যায়, এবং এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলোর পাশাপাশি কিছু অসুবিধাও আছে। অসুবিধা তাও গত তারিখে আমরা অসুবিধা কিছু আলোচনা করেছিলাম, মনে আছে। সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে এটার জীবাণুমুক্ত পরিবেশ মেনটেইন রাখা। কারণ সেদিন আমরা বলেছিলাম যে ল্যাবরেটরিতে এই গবেষণাটি হবে, ওই ল্যাবরেটরির পরিবেশ জীবাণুমুক্ত বজায় রাখা, যেই শ্রমিক, যেই কর্মচারী, যেই বিজ্ঞানী এই কাজের সাথে জড়িত থাকবেন, তাদের হাত, এমনকি তাদের পোশাক পরিচ্ছদ, যন্ত্রপাতি, এগুলো সব জীবাণুমুক্ত রাখা খুব আসলে সহজ কথা নয়। এই যে যেমন এখন আমরা যেই প্যান্ডেমিক অবস্থার মধ্যে আছি, এখানে আমাদেরকে বারবারই বলা হয় যে আমাদেরকে এই ভাইরাসের সংস্পর্শ থেকে দূরে থাকার জন্য। এখন যত সহজে আমরা বলি, আসলে কিন্তু বাস্তবে এটি মেনটেন করা খুব কষ্টকর হয়ে পড়ে। সারাক্ষণ হাত ধোয়া, মুখ একেবারে ঢেকে রাখা, এটা ধরলে মনে হয় যে এখান দিয়ে লেগে রয়েছে। এই সকল জিনিসের কারণে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখাটা খুব কঠিন জিনিস। এটি একটি তাহলে অসুবিধা। আবার জীবাণুমুক্ত পরিবেশ ঠিক আছে, আমি চেষ্টা করলাম, কিন্তু এর জন্য তো আবার আমাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে। তো এখন আমরা এখন তুমি দেখবে যে আমাদের এই করোনা ভাইরাস আসার আগে একটা ফ্যামিলিতে পরিষ্কারের জন্য যে পরিমাণে টাকা পয়সা খরচ হইতো, এখন কিন্তু সেটা তোমার সাবান কেনা বলি, ডিটারজেন্ট পাউডার কেনা বলি, হ্যান্ড স্যানিটাইজার বলা কিনি, মাস্ক কেনা বলি, ইত্যাদিতে আমার খরচ আর একটু বেড়ে গেছে। এই খরচটি কেন বাড়লো? ওই যে আমি জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখতে চেষ্টা করছি। তো যদি আমি টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমেও এই জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করি, তাহলে আমার বেশি পরিমাণে অর্থনৈতিক খরচ হবে। তো যদি অর্থনৈতিক খরচ যদি বেশি হয়, তাহলে এই প্রযুক্তির মাধ্যমে যেই চারা সামনে আমি উৎপন্ন করব, সেটা যদি আমি কম দামে বিক্রি করি, তাহলে তো বাণিজ্যিকভাবে আমি লাভবান হব না। সুতরাং এই সকল প্রযুক্তির মাধ্যমে, টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যে চারাগুলো উৎপাদিত হয়, এগুলোর দাম
স্বাভাবিকভাবে একটু বেশি পড়ে। ওই যে যেহেতু উৎপাদন খরচ আমার বেশি হয়ে গেছে, এটা অসুবিধার মধ্যে বলতে পারি। আবার এই প্রযুক্তির মাধ্যমে যেই চারাগুলো উৎপন্ন হয় এগুলো সাইজে সাধারণত একটু ছোট হয়ে থাকে, এবং আমরা আগেই বলেছি এদের ক্ষমতা, অভিযোজন ক্ষমতা একটু দুর্বল হয়। আর অভিযোজন ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে এদেরকে যখন আমি যেন তেন পরিবেশে যদি আমি এগুলোকে রোপণ করি এবং পরিবহনের সময় যদি এরা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে দেখা গেছে যে এদের এই চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে এই সুবিধা অসুবিধাগুলো আমাদের বইতে আছে। আর যদি না থাকে আমি বলছি আমি ছবি আকারে গ্রুপে এটা দিয়ে দিব। আর এখানে একটু বলি, সাধারণ সংকরায়নের মধ্যে পার্থক্য, কার পার্থক্য, অর্থাৎ টিস্যু কালচার এবং সাধারণ সংকরায়ন, এই দুটো কৌশলের মধ্যে যদি আমরা পার্থক্যকে বিবেচনা করি তাহলে যেটি পাওয়া যায়, প্রথমে একটি কথা তো পরিষ্কার, একটু আমি আলোচনার মধ্যেই বলেছি, সাধারণ সংকরায়নের মাধ্যমে যেই উদ্ভিদগুলো উৎপন্ন হয় সেই উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য কিন্তু পিতৃ উদ্ভিদ এবং মাতৃ উদ্ভিদ অর্থাৎ দুটো ভিন্ন রকমের উদ্ভিদের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। কিন্তু টিস্যু কালচার পদ্ধতিতে যেই চারাগুলো উৎপন্ন হবে, যেই উদ্ভিদগুলো উৎপন্ন হবে তাদের বৈশিষ্ট্য হুবহু একটা উদ্ভিদের বৈশিষ্ট্যের মতোই। কোনটা? সেটা যার থেকে আমি এক্সপ্লান্ট কালেকশন করব, সেখানে ভিন্ন রকমের অন্য কোনো বৈশিষ্ট্য এখানে ঢুকে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটি একেবারে সবচেয়ে বড় একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য ওই যে অসুবিধার ক্ষেত্রে একটু আগে যে বলেছিলাম, এদের যেহেতু অভিযোজন ক্ষমতা দুর্বল, সাধারণ সংকরায়নে যেই উদ্ভিদগুলো প্রকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় এরা যেহেতু প্রকৃতির নানা রকমের যে অসুবিধাগুলো অর্থাৎ আবহাওয়া, তাপমাত্রা, জলবায়ু, এই সকল বিরূপ পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এদের অভিযোজন ক্ষমতা ভালো থাকে। আর টিস্যু কালচারের মাধ্যমে যারা উৎপন্ন হয় এরা যেহেতু ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে বড় হয় তাই এদের অভিযোজন ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল থাকে। আর এই যে সাধারণ সংকরায়নের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো ভিন্ন ধর্মী, দুটো পৃথক উদ্ভিদের প্রয়োজন হয়, কিন্তু টিস্যু কালচার প্রযুক্তিতে একটি মাত্র উদ্ভিদ থেকেই আমরা, সেটা পিতৃ উদ্ভিদ অথবা মাতৃ উদ্ভিদ, যে কোনো একটা উদ্ভিদ থেকে এটি আমরা এই প্রক্রিয়াটি করতে পারি। আর সবশেষে যেটি বলা যায়, সাধারণ সংকরায়নের যেই বৈশিষ্ট্য, এখানে একটা বৈশিষ্ট্য আছে আমাদের এখানে, এইটাও আমরা তোমার ছবিতে দিয়ে দেব। এটা একটা পয়েন্ট এখানে আছে, বীজ উৎপাদনে অক্ষম উদ্ভিদের এই পদ্ধতিতে বংশ বিস্তার করানো যায়। মানে যে সকল উদ্ভিদ বীজ উৎপাদন করতে পারে না, যেমন ওই যে সাগর কলা, থুজা, এই সকল উদ্ভিদ স্বাভাবিকভাবে বীজ উৎপন্ন হয় না, সে সকল ক্ষেত্রে কিন্তু টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করা যায়। আর সাধারণ সংকরায়নের মধ্যে অবশ্যই যে নতুন উদ্ভিদ তৈরি হবে তাদের ফুল, ফল এবং বীজ উৎপাদনের ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো, এই তিনটা প্রশ্ন, এইটা, এইটা এবং এইটা, এগুলোকে একটু রিলেটেড জিনিস, একটা পড়লে তার থেকে যেই তথ্যগুলো তুমি তোমার মেমোরিতে আনতে পারছো সেটা অন্য জায়গায়ও একটু ভিন্নভাবে প্রয়োগ করা যেতে পারে। এটি আমাদের টিস্যু কালচার নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা পড়ব জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল নিয়ে।